আজকে আলোচনা করব যে মুসাবিদা মানে সূত্রটা কি হবে। আমরা লিগ্যাল ড্রাফটিং বা মুসাবিদা নিয়ে সবাই চিন্তিত, কারণ এই মুসাবিদা অনেক কিছু লিখতে হয়। তো এই মুসাবিদাটা কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে আমাদের, বা মুসাবিদার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। তো মুসাবিদার যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য, মানে আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য। এই আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য, এখানে যে এগারোটা বিষয় আছে, তো কোনো মুসাবিদা করতে হলে সেই 11টা বিষয় এই মুসাবিদের মধ্যে থাকবে। তাহলে আমি দেখি যে আবা আত হচ্ছে আদালতের নাম, মানে যে আদালতে আমরা মুসাবিদা করবো সেটা যদি মুসাবিদা আবার দুই রকমের আছে। একটা আছে যে দেওয়ানি কার্যবিধির মুসাবিদা, আর একটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির মুসাবিদা। দেওয়ানি কাজবিধির মুসাবিদা এবং ফৌজদারি কাজবিধির মুসাবিদা অর্থাৎ আইনের ধরন অনুযায়ী বা অপরাধের ধরন অনুযায়ী মুসাবিদা আলাদা হবে। যেমন অপরাধ হলে সেটা হবে ফৌজদারি কাজবিধি, আর যদি জমি জমা সংক্রান্ত এবং পদের বিষয়ে থাকে তো সেটা হবে অবশ্যই দেওয়ানি মুসাবিদা, অর্থাৎ সিভিল স্যুট যেটা মুসাবিদা, আর আছে ক্রিমিনাল স্যুট। মুসাবিদা হচ্ছে দুই রকম। আজকে এই মুসাবিদের মধ্যে এই বিষয়গুলো থাকবে এবং ফৌজদারিটা টোটালি আলাদা হবে। আজকে যে মুসাবিদাটা আলোচনা করবো সেটা হচ্ছে দেওয়ানি মুসাবিদার আলোচনা। তা আবা হচ্ছে 1 নম্বর। আবা হচ্ছে আদালতের নাম। আমরা যে আদালতে মুসাবিদা করব বা যে আদালতে আমরা মুসাবিদাটা দিব সেই আদালতের নাম থাকবে। আমরা জানি যে যদি দেওয়ানি আদালতে মুসাবিদা করতেছি, এতে দেওয়ানি আদালত 4 প্রকার আদালত আছে। সেটা হচ্ছে যে সহকারী জজ আদালত এবং সিনিয়র সহকারী জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত এবং জেলা জজ আদালত। 5 প্রকার আদালত আছে। এই 5 প্রকার আদালতের অবশ্য বিভিন্ন তাদের আর্থিক ইখতিয়ার আছে। যে আর্থিক ইখতিয়ারটা মূলত নির্ভর করেছে যে আমরা জানি যে 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত হচ্ছে সহকারী জজ আদালত, আর 15 লাখ 1 টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত, আর 25 লাখ থেকে সীমাহীন হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত এবং জেলা জজ আদালত। এবং আপিলের বিভিন্ন ধরন রয়েছে। যেটা আপিল আমরা দেখি যে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ আদালতে আপিল করা যায়। যদি মূল্যমান 5 কোটি টাকা পর্যন্ত হয় তাহলে সেটা জেলা জজ আদালত আপিল করা যায়। আর যদি আপিলের ধরন যদি 5 কোটি টাকার ঊর্ধ্বে হয়, 5 কোটি থেকে 6 কোটির নিচে, তাহলে ওটা হাইকোর্ট বিভাগে আপিল করতে হয় এবং সেটা একক বেঞ্চে হাইকোর্ট বিভাগে একক বেঞ্চ এটাকে একক বেঞ্চে সেটা শুনানি করবে বা রায় হবে। আর 6 কোটি টাকারও যদি উপরে হয় হাইকোর্ট বিভাগে, তাহলে সেটা যৌথ বেঞ্চে এটা আপিল হবে। অর্থাৎ হাইকোর্ট বিভাগে আপিল হলে 6 কোটি টাকা যদি ঊর্ধ্ব মূল্য হয় বা যদি মূল্যমান যদি 6 কোটি টাকার উপরে হয়, তাহলে সেটা যৌথ ব্রাঞ্চ, হাইকোর্টের যৌথ ব্রাঞ্চ সেটাকে করবে। আমরা জানি যে সেটা সিভিল অ্যাক্ট 1887 অনুযায়ী, মানে 21 ধারা অনুযায়ী এটা মূলত হয়ে থাকে। 21 অথবা 22 ধারা অনুযায়ী। তো সেই জন্য আমাদের সিভিল কোড অ্যাক্ট 1887 বিভিন্ন ধারাতে এই মানে 22 ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে, যে 21 অথবা 22 ধারার মধ্যে এই বিষয়টা আলোচনা করা আছে। তাই আজকে সিভিল
যে মুসাবিদা অর্থাৎ সিভিল কোর্টে যে মুসাবিদাটা করবো সেটা হচ্ছে যে একটা সূত্র আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য। তাহলে আতে হচ্ছে 1 নম্বর হচ্ছে আতে হচ্ছে আদালতের নাম, আর 2 নম্বর হচ্ছে বা, মানে হচ্ছে 2 নম্বর হচ্ছে আবা, যেহেতু 2 নম্বর হচ্ছে বাদীর নাম ও ঠিকানা। এখানে মাঝখানে বাদীর আদালতের নাম হবে, তারপরে বাদীর নাম ও ঠিকানা হবে, এবং মাঝখানে আমরা একটা শব্দ ব্যবহার করবো বনাম। আমরা জানি যে প্রতিটা মুসাবিদাতে বনাম থাকে, সেটা রাষ্ট্র হতে পারে, এ বনাম বি হতে পারে, সি বনাম ডি হতে পারে, তারপরে আবুল বনাম বারিকদার হতে পারে। তো এই 2 নম্বরে আছে বাদীর নাম ও ঠিকানা, তারপর বনাম লিখতে হবে, তারপর বিবাদীর নাম ও ঠিকানা। এখন হচ্ছে আবা বিনা, বিতে হচ্ছে বিবাদীর নাম ও ঠিকানা, আর 4 নম্বর হচ্ছে বিনা যেহেতু আছে, আর নাবালক, মানে এই মুসাবিদের মধ্যে যদি নাবালক থাকে তো সেটা উল্লেখ করতে হবে মুসাবিদের মধ্যে, অথবা নাবালকের পক্ষে যে আসন্ন বন্ধু, যেটা আমরা দেখি যে 32 আদেশে আছে, সে বিষয়টা আলোচনা করতে হবে। তাহলে আবা বিনা, তাহলে 4টে গেল, 1 2 3 4। 5 নম্বর হচ্ছে কাপ। তাই কাতে হচ্ছে কারণ, মানে মামলার কারণ, মানে মামলা কী কারণে উৎপত্তি হয়েছে বা কী কারণে আপনি মামলা করতেছেন সে কারণটা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে 5 নম্বরে। আর 6 নম্বর আছে পতে আছে হচ্ছে প্রতিকার, মানে আপনি কি প্রতিকার চান এই মামলাটা করার জন্য, আপনি এই মামলার মাধ্যমে আপনি কোন ধরনের প্রতিকার চান সেই বিষয়টা আলোচনা করতে হবে। তো সেই বিষয়টা আছে হচ্ছে পথে প্রতিকার। তাহলে আমাদের 1 2 3 4 5 6 কাপ পর্যন্ত আবা বিনা কাপ 6টা গেল। 7 নম্বরে আছে হচ্ছে পাবো, মানে আবা বিনা কাপ পাবো, এতে পা হচ্ছে 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে পাতে হচ্ছে পারস্পরিক দায়শোধ, মানে যদি কোনো মোকদ্দমায় যদি পারস্পরিক দায়শোধের একটা বিষয় থাকে, যদি বাদী দাবি করে যে আমি 1 লক্ষ টাকা পাই এবং বিবাদী যদি দাবি করে যে আমি ওর কাছ থেকে 50,000 টাকা পাই, তাহলে এই পারস্পরিক দায়শোধের বিষয়টা যদি থাকে তাহলে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, আর যদি না থাকে তো উল্লেখ করার প্রয়োজন নেই। তো সেটা হচ্ছে মানে পাবো, পাতে হচ্ছে পারস্পরিক দায়শোধ, এটা 7 নম্বর। আর 8 নম্বর হচ্ছে যে হলো 8 নম্বর হচ্ছে মানে পাবো, বটা আছে এখানে বঞ্চিত হলো কিনা, অর্থাৎ কোনো মুসাবিদের মধ্যে কোনো কিছু বঞ্চিত হলো কিনা সে বিষয়টা থাকবে 8 নম্বরে। আর 9 নম্বর হচ্ছে চৌতি 9 নম্বর। চৌথি হচ্ছে চৌহদ্দি, মানে সম্পত্তির চৌহদ্দি একটা থাকে, যে এই চৌহদ্দিটা হচ্ছে এরকম যে এটা ধানি জমি কিনা বা নামা কিনা, বা এটা বসত বাড়ি কিনা, বা এই জমির নিচে কিনা, ডোবা কিনা বা পুকুর কিনা, এই সমস্ত বিষয় যেটা উল্লেখ থাকে সেটা হচ্ছে চৌহদ্দি, এটা হচ্ছে 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে চৈতি, তি আছে এখানে, তিতে হলো তফসিল, মানে আমরা জানি যে প্রতিটা সম্পত্তির, যেহেতু এটা দেওয়ানি সংক্রান্ত বিষয়, তাহলে প্রতিটা সম্পত্তির একটা তফসিল থাকবে। তফসিলটা হচ্ছে যে এখানে জেল নাম্বার থাকবে, খতিয়ান নাম্বার থাকবে, দাগ নাম্বার থাকবে, তারপর জেলার নাম থাকবে, মৌজার নাম থাকবে। তো এটা হলো তফসিল, মানে এই জমিটা নিয়ে আমাদের সমস্যা। আর 11 চৈতি সহ মূল্য দিয়ে, অর্থাৎ আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য দিয়ে। তো 11 নম্বর আছে মূল্য। তাহলে আমরা জানি যে প্রতিটা মামলাটা মূল্যমান আছে, তায়দাত মূল্য যেটাকে বলা হয়। তো এই মূল্যটা কত টাকার সম্পত্তি আমরা মামলা করতেছি, এই সম্পত্তিটার মূল্য কত হবে, এটাকে তায়দাত মূল্য বলা হয়। তো এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য দিয়ে। তাহলে আবা বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য দিয়ে, এই ফর্মুলাটার মধ্যে আমাদের মুসাবিদা দেওয়ানি যে মুসাবিদা, এই মুসাবিদাটা আমরা পরিপূর্ণভাবে আমরা তুলে ধরতে পারব। তাহলে আজকে যদি মুসাবিদার সম্পর্কে কোনো প্রশ্ন করা, যদি আপনারা এই 12-11টা বিষয় যদি মনে রাখতে পারেন, তাহলে মোটামুটি আপনাদের একটা মুসাবিদার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। আর একটা এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যদি 8G হলে
তো অবশ্যই এটার সাথে সত্য পাঠ থাকবে। মানে আপনি যদি কোনো আর্জি মুসাবিদা করেন তাহলে এখানে সত্য পাঠ থাকবে, আর দরখাস্ত হলে সেখানে থাকবে হলফনামা। আর অবশ্যই আদালতের যে দায়িত্বে থাকবে সে আদালতের কর্মকর্তা বা কমিশনারের সিল ও স্বাক্ষর থাকবে। তো এই হচ্ছে আজকে আমাদের বিষয়, যেটা হচ্ছে যে মুসাবিদা করার নিয়ম। যাওয়া বিনা কাপ পাবো চৈতি সহ মূল্য দিয়ে। তাহলে এই চৈতি সহ মূল্য দিয়ে এই সূত্রটার মধ্যে মূলত আমাদের এই মুসাবিদা দেওয়ানি মুসাবিদাটা সম্পূর্ণ রয়েছে। তো যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে যে আজকে যে বিষয়টা সেকেন্ড যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন দেওয়ানি কাজের সাথে অনেকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দেওয়ানি কাজবিধি থেকে 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে 2টো প্রশ্ন অ্যান্সার দিতে হবে। যারা আইনজীবী হওয়ার জন্য পরীক্ষা দেবেন বিশেষ করে তাদের জন্য এই বিষয়টা। তো এখন বিষয় হলো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে মানে যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলোর ধরনটা হয় কীরকম বা কীরকম হবে, তো সেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। এবং এটা কত ধারায় আছে বা সুনির্দিষ্ট প্রতিকার আইনে কত ধারায় আছে সেটা সব আলোচনা করতেছি। এখানে হচ্ছে যে প্রথম প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার 1877-এর 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় বি এর বিরুদ্ধে মানে বি এর বিরুদ্ধে মানে এর অর্থাৎ এ একটা শব্দ আছে, এর বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রি মূলে আর নালিশি জমিতে দখল পান। এটা আরও সহজভাবে বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় বারিকদার আবুলের বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রি মূলে নালিশি জমিতে দখল পান। এখন পরবর্তীতে আবুল নালিশি জমিতে স্বত্ব এবং দখল পুনরুদ্ধারের নিমিত্তে বারিকদারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। তো পরবর্তী মোকদ্দমাটি রেস জুডিকাটা দ্বারা বারিত কিনা, সংক্ষেপে উত্তর দিন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 9 ধারা আমরা জানি যে কেউ যদি তাদের দখলভুক্ত সম্পত্তি থেকে বেদখল হয় তাহলে 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় বারিকদার আবুলের বিরুদ্ধে মানে 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমা, অর্থাৎ সেখানে কী ছিল, দখল পুনরুদ্ধারের মামলা ছিল। সেই মামলায় বারিকদার আবুলের বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রি মূলে নালিশি জমিতে দখল পান। তার মানে এই জমিটা আগে বারিকদারের আন্ডারে ছিল, সেটাতে ডিগ্রি মূলে বারিকদার আবুল পরে এই জমিটা দখল পান। তো পরবর্তীতে আবুল নালিশি জমিতে স্বত্ব এবং দখল পুনরুদ্ধারের নিমিত্তে বারিকদারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। কোনো এক জায়গায় ভুল হচ্ছে, আবার বলি। সে 9 ধারা অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় বারিকদার আবুলের বিরুদ্ধে মানে আবুলের বিরুদ্ধে প্রাপ্ত ডিগ্রি মূলে নালিশি জমিতে দখল পান। মানে বি এর বিরুদ্ধে অর্থাৎ বি পায় মানে বারিকদার পায়, বারিকদার দখল পান। কিন্তু পরবর্তীতে আবুল কী করে, যদি দখল হারাই গেছে সেই জন্য সে কী করে, সত্ত্ব এবং দখল পুনরুদ্ধারের নিমিত্তে বারিকদারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। তাহলে সে একবার কিন্তু বারিকদারের কাছে হারিয়ে গেছে। আবুল হারিয়ে যাওয়ার তার সম্পত্তি কী হয়েছে, দখল সত্ত্ব চলে গেছে। এখন এই দখল সত্ত্ব চলে যাওয়ার পর আবুল কী করছে, এই দখল সত্ত্ব পাওয়ার জন্যে বারিকদারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। এখন কী মোকদ্দমা দায়ের করেছে এটা পরের কথা, পরবর্তীতে মোকদ্দমাটি রেস জুডিকাটা দ্বারা বারিত কি সংক্ষেপে। তাহলে আবুল জমির সত্ত্ব দখল উদ্ধার হারার পর বারিকদারের বিরুদ্ধে জমি উদ্ধারের জন্য মামলা করছে। এটা রেস জুডিকাটা অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 ধারা অনুযায়ী রেস জুডিকাটার মধ্যে এটা পড়ছে কিনা সেটা হলো মূল বিষয়। এখানে আমরা দেখি যে এখানে পরবর্তী মোকদ্দমা রেস জুডিকাটা বারিত কিনা, এটা হবে উত্তর হচ্ছে না, বারিত হবে না। কারণ হচ্ছে
19 ধারায় অর্থাৎ 10 ধারায় রেস সাবজুডিস একটা কথা বলা আছে, মানে মামলা স্থগিত বা স্টপ স্যুট। তো স্টপ স্যুটে বলা আছে যে দুটো মামলা যদি পরস্পর চলতে থাকে তাহলে একটা মামলা কী হবে, স্থগিত হবে। পূর্বের মামলাটি চলমান থাকবে এবং পরবর্তী মামলাটি কী হবে, স্থগিত হবে। তা যেহেতু এটাতে যেহেতু দখল পুনরুদ্ধারের মামলা, দখল যার দখলে থাকবে সেটা 6 মাসের মধ্যে বেদখল হওয়ার জন্য সে মামলা করতে পারবে। কিন্তু সত্যসহ দখল উদ্ধারের মামলা করার কারণে এটা তামাদি দ্বারা বাড়িত হবে না। তাহলে এখানে 8 ধারাতে সুনিষ্ঠ প্রতিকার আইনে 8 ধারাতে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা সে করতে পারবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো জমি দখলে থাকে এবং তাকে যদি বেদখল করা হয় তাহলে সে 9 ধারায় মামলা করতে পারবে। কিন্তু এটা সত্যই 9 ধারায় সত্য থাকলেও হবে, না থাকলেও সমস্যা নাই। কিন্তু 8 ধারায় এই 9 ধারায় মামলায় কিন্তু সে সত্য এখানে প্রমাণ করে না। 9 ধারার মামলায় কিন্তু সত্য প্রমাণ করে না, যেহেতু সেই জন্যে এখানে বারিকদার বিরুদ্ধে আবুল মামলা করতে পারে। এটা 11 ধারা থেকে জুডিকাটা জুডিকাটা দ্বারা এটা বাড়িত হবে না। তাহলে আমরা দেখলাম যে 9 ধারায় যদি কেউ জমি দখলে আছে, হঠাৎ বেদখল হচ্ছে, তাহলে 9 ধারায় মামলা করবে। আর সত্যসহ দখল পুনরুদ্ধারে মামলা করতে সেটা অবশ্যই 8 ধারায় মামলা করতে হবে। তাহলে এটা আমরা দেখলাম যে এটা তামাদি দ্বারা রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না, যেহেতু 9 ধারা মামলা। আর পাশাপাশি 10 ধারায় বাড়িতে হবে না, কেননা 10 ধারায় বলা আছে দুটি মামলা পরস্পর চলমান থাকে, পূর্বের মামলাটা কী হবে, চলমান থাকে এবং পরবর্তী মামলাটা কী হবে, স্থগিত করা হবে। এটাকে বলা হয় স্টপ স্যুট। আরেকটা বিষয় হচ্ছে নাবালককে কালামের সম্পত্তি 2 লাখ টাকা বিক্রয়ের জন্য তার অনুমোদনহীন অভিভাবক লাল মিয়া এবং মাজেদের সাথে বিক্রয় চুক্তির দলিল নিবন্ধন দায়ের করে। নাবালক কালামের সম্পত্তি 2 লাখ টাকা বিক্রয় করার জন্য তার অনুমোদনহীন অভিভাবক লাল মিয়া এবং মাজেদের সাথে বিক্রয় চুক্তি দলিল নিবন্ধন করেন এবং 1 লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু কামাল সাবালত্ব অর্জনের পর নির্দিষ্ট তামাদি মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। দলিলটি বাতিলযোগ্য কি না, তাহলে দলিলটি বাতিলযোগ্য কি না, আবার বলি, নাবালক কামাল এর সম্পত্তি, অর্থাৎ নাবালকের একটা সম্পত্তি, কামাল নামের একটা ছেলে আছে নাবালক, আর সম্পত্তি 2 লাখ টাকা বিক্রয় করার জন্য তার অভিভাবক নয়, অনুমোদনহীন অভিভাবক লাল মিয়া মাজেদের সাথে বিক্রয় দলিল নিবন্ধন করেন এবং 1 লাখ টাকা গ্রহণ করেন। তার মানে মাজেদের কাছ থেকে 1 লাখ টাকা গ্রহণ করেন জমিটা দেওয়ার কথা বলি। কিন্তু কামাল সাবালত্ব অর্জনের পর নির্দিষ্ট মেয়াদে দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। দলিলটি বাতিলযোগ্য কি? অবশ্যই দলিলটি বাতিলযোগ্য। আর মাজেদের কোনো প্রতিকার আছে কি? মাজেদ কি প্রতিকার করতে পারবে? দলিলে যেহেতু 41 ধারায় বলা আছে যে কোনো দলিল যদি দলিলের বিষয়বস্তু যদি বিলুপ্ত হয় তাহলে যার সাথে দলিল সম্পাদন করা হয়েছে সেই ব্যক্তি কীভাবে ক্ষতিপূরণ পাইতে পারে। তাহলে এখানে মাজেদের প্রতিকার হচ্ছে যে 41 ধারা অনুযায়ী সে কী করতে পারে, সে ক্ষতিপূরণের দলিল বিলুপ্ত যে পক্ষের জন্য করা হয়েছে সেই পক্ষের কাছে ক্ষতিপূরণ আদায়ের সম্ভব। অর্থাৎ যদি দলিলটা বিলুপ্ত করা হয় বা দলিলটা বাতিল করা হয়, যার সাথে দলিলটা করা হয়েছে
সে তো আর ইন্ডিভিজুয়াল করে না, তখন সে কিছু টাকা পাওয়ার জন্য বা কিছু টাকা দেওয়ার জন্য আদালত কী করতে পারে, আদেশ দিতে পারে। এটা 2-এর খ নম্বর প্রশ্ন। এবার 1-এর খ। এবার 2-এর কতে বলা আছে যে কে চুক্তি রদ করতে পারে। তাহলে আমরা জানি যে কে চুক্তি রদ করতে পারে। তাহলে 25 ধারা অনুযায়ী যে দলিলের পক্ষভুক্ত যে কোনো পক্ষ, দলিলের পক্ষভুক্ত যে কোনো পক্ষ কী করতে পারে, চুক্তি রদ করতে পারে। তাহলে কখন উক্তরূপ রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে? তাহলে